আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন সেনাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েল? বেইজিং এ শক্তি প্রদর্শন, একসঙ্গে দেখলেন শি জিনপিং, পুতিন, কিম। আন্ডার ওয়াটার ড্রোন থেকে লেজার অস্ত্র, পারমাণবিক মিসাইল, অপ্রতিরোধ্য চীনের ভয়ঙ্কর অস্ত্রের প্রদর্শনী। হুথির ভান্ডারে এমন অস্ত্র যা আগে দেখেনি কেউ, ইসরায়েলের জন্য আসল চমক এখনো বাকি। এরদোয়ান জোলানির ইসরায়েলের সাথে গোপন আতাত, মুখে বড় কথা বলে তলে তলে বন্ধুত্ব। উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার নৌযানে হামলা চালালো যুক্তরাষ্ট্র, নিহত 11। বিশ্বাসঘাতক আজারবাইজান হয়ে ইরানের ড্রোন হামলা করে ইসরায়েল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গাজা যুদ্ধ শুধু ফ্রন্ট লাইনের বুলেট আর মিসাইলের লড়াই নয়, ভেতরে ভেতরে আরেক যুদ্ধ চলছে ইসরায়েলি সেনাদের মনে, যা তাদের মানসিক স্বাস্থ্যকে ভয়াবহভাবে প্রভাবিত করছে। ড্যানিয়েল এন্দ্রি মাত্র 23 বছর বয়সী একজন সাবেক সেনা। কিছুদিন আগে গাজা থেকে ফিরেছিলেন। রাতের অন্ধকারে তার ঘুম ভেঙে যেত বিস্ফোরণের শব্দে, চোখে ভেসে উঠত সহযোদ্ধাদের নিথর দেহ। চিকিৎসকদের দেওয়া আশ্বাসের পরও তিনি ট্রমা সামলে উঠতে পারেননি। এক সকালে নিজের জীবন নিজেই শেষ করলেন ড্যানিয়েলের গল্পটি এখন আর একা নয়। গত অক্টোবর 2023 থেকে জুলাই 2025 পর্যন্ত 11,100-র বেশি ইসরায়েলি সেনা চাকরি ছেড়েছেন মানসিক অসুস্থতার কারণে। সামরিক বাহিনীর দেওয়া হিসাব অনুযায়ী এই বিপুল সংখ্যক সেনাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এর কারণে বাধ্য হয়ে দায়িত্ব ছাড়তে হয়েছে। সামরিক কমান্ডাররা প্রকাশ্যে বলছেন, যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধোত্তর নিস্তব্ধতা। অনেক সেনা একাধিকবার ফ্রন্ট লাইনে মোতায়েন হয়েছেন এবং বারবার এই পুনরাবৃত্তি চাপই তাদের ভেঙে দিচ্ছে। PTSD এর অন্ধকার কতটা গভীর হতে পারে তার নির্মম উদাহরণ হলো আত্মহত্যার সংখ্যা। শুধু 2024 সালেই 21 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। 2025 সালে ইতিমধ্যেই আরো 17 জন জীবন শেষ করেছেন। এদের বেশিরভাগই রিজার্ভ সৈনিক, যারা সদ্য যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছেন। ইসরায়েলি সমাজে ড্যানিয়েল এন্দ্রির মৃত্যু আলোচনার ঝড় তুলেছে, কারণ এর মতো আরো শত শত সেনা নীরবে এই যুদ্ধে লড়ছেন এবং অনেকেই হেরে যাচ্ছেন। সেনাদের মধ্যে মানসিক চাপ বেড়ে যাওয়ায় ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ ইউনিট সম্প্রসারণ করতে বাধ্য হয়েছে। কমব্যাট স্ট্রেস রেসপন্স ইউনিট এখন নতুন করে উত্তর ও দক্ষিণাঞ্চলে শাখা খুলছে। একই সঙ্গে একটি জাতীয় কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যেখানে সৈনিক এবং তাদের পরিবার চিকিৎসা, মানসিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন সুবিধা পাবেন। তবে সমালোচকরা বলছেন, এই উদ্যোগগুলো অনেক দেরিতে নেওয়া হয়েছে। এবারের মানসিক স্বাস্থ্য সংকট ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 26,000 সৈনিক মানসিক চিকিৎসা নিয়েছেন, যার 1/3 আনুষ্ঠানিকভাবে PTSD ধরা পড়েছে। অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত 4,05,000-এর বেশি রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে, যা ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে প্রায় 1,30,000 এখনো মোতায়েন আছে। পাশাপাশি নিয়মিত বাহিনীর প্রায় 1,00,000 সৈনিকও কাজ করছেন। এই বিশাল আকারের মোতায়েন মানসিক চাপকে বহু গুণে বাড়িয়ে তুলছে। যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক, ড্রোন বা হাইটেক অস্ত্র দিয়ে লড়া যায়, কিন্তু মনের ভেতরের যুদ্ধ, ভয়, দুঃস্বপ্ন আর অপরাধ বোধের বিরুদ্ধে জয়ী হওয়া কঠিন। ইসরায়েলি দখলদার বাহিনী আজ যে মানসিক সংকটে ভুগছে, তা তাদের সামরিক শক্তির গর্বকে প্রশ্নবিদ্ধ করছে। বেইজিং এ শক্তি প্রদর্শন, একসঙ্গে দেখলেন শি জিনপিং, পুতিন, কিম। আন্ডার ওয়াটার ড্রোন থেকে লেজার অস্ত্র, পারমাণবিক মিসাইল, অপ্রতিরোধ্য চীনের ভয়ঙ্কর অস্ত্রের প্রদর্শনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের 80তম বার্ষিকী উদযাপনে ঐতিহাসিক
তিয়েনানমেন স্কোয়ারে সামরিক কুচকাওয়াজে চোখ ধাঁধানো সব অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শন করেছে চীন। এতে যোগ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর আগে 2019 সালে সর্বশেষ চীন সফর করেছিলেন কিম জং উন। আর চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার এই 3 রাষ্ট্রনেতা এবারই প্রথম একসঙ্গে হয়েছেন। কুচকাওয়াজ চলাকালে পাশাপাশি বসেছিলেন শি ও কিম। এ সময় তাদের দুজনকে আলাপ করতেও দেখা গেছে। কুচকাওয়াজ পরিদর্শনের জন্য বেইজিংয়ে আমন্ত্রিত 26 জন রাষ্ট্রনেতার নামের একটি তালিকা প্রকাশ করেছে চীনের স্টেট কাউন্সিল। তাদের মধ্যে আছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়াং কুয়াং, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানানগাগুয়া, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। তালিকায় আরও আছে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো প্রমুখ রাষ্ট্রনেতার নাম। তবে আমন্ত্রিত ব্যক্তিদের সবাই বেইজিংয়ে গেছেন কিনা সেটা নিশ্চিত করতে পারেনি বিবিসি। এ সময় নিজেদের সংগ্রহে থাকা অস্ত্রের সঙ্গে নতুন যুক্ত হওয়া একাধিক পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সহজে পরিবহনযোগ্য ও হাইপারসনিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র, নতুন লেজার অস্ত্র এবং রোবট নেকড়ে ড্রোন উন্মোচন করা হয়। তবে সব ছাপিয়ে আলোচনায় DF-5C, DF-26D এবং DF-61 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো চীনের পারমাণবিক ভান্ডারের সর্বশেষ সংযোজন। প্রশান্ত মহাসাগরীয় ফোরামের গবেষক আলেকজান্ডার নীলের মতে, চীন তার ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনীকে কৌশলগত প্রতিরোধের মূল অংশ হিসেবে গড়ে তুলছে। এর অন্যতম উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আধিপত্যের পাল্টা ভারসাম্য তৈরি করা। বিশ্বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সবচেয়ে বড় ও আধুনিক। তাদের হাতে রয়েছে বিমানবাহী রণতরী ও ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। তবে চীন এই দিক থেকে এখনো অনেকটা পিছিয়ে, তাই তারা সে দুর্বলতার পেছনে ফেলতে উন্মোচন করলো গুয়াম কিলার নামে পরিচিত ICBM DF-61, যা মার্কিন প্রধান নৌঘাঁটি গুয়ামে সরাসরি আঘাত হানতে সক্ষম। এই অস্ত্র উন্মোচনের পর পশ্চিমা প্রতিরক্ষা মহলে এখন আলোচনা হচ্ছে বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপগুলোর কার্যকারিতা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো চীনা ক্ষেপণাস্ত্র হামলার মুখে মার্কিন জাহাজগুলো এখন অনেকটা সিটিং ডাকস, অর্থাৎ সহজ শিকার। বিশেষজ্ঞরা বলেন, বেইজিং একদিকে যেমন বিশ্বাসযোগ্য প্রতিরোধ তৈরি করতে চাইছে, অন্যদিকে দ্বিতীয় দফা পাল্টা হামলার সক্ষমতাও গড়ে তুলতে যাচ্ছে। সামরিক ভাষায় দ্বিতীয় দফা হামলা বা সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি মানে হলো প্রথম আঘাতের পরেও শত্রুর বিরুদ্ধে পাল্টা পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা। এছাড়া বুধবারই চীন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হাইপারসনিক গ্লাইড ভেহিকল YJ-17 ও হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র YJ-19 দেখিয়েছে। উন্মোচন করেছে পানির নিচে থেকে আঘাত হানতে সক্ষম এমন বড় আকারের স্বয়ংক্রিয় ড্রোন AJX-002, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে বলে মনে করছেন অনেকেই। এছাড়াও গোয়েন্দা কাজে ও মাইন খুঁজতে সক্ষম রোবোটিক নেকড়ে ড্রোন উন্মোচন করা হয়। হুথির ভান্ডারে এমন অস্ত্র যা আগে দেখেনি কেউ। ইসরায়েলের জন্য আসল চমক এখনো বাকি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যায়, অবিচার, গণহত্যা এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর ক্ষোভ ক্রমশই বাড়ছে। ফিলিস্তিনের গাজায় গত 2 বছরের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও উচ্ছেদ অভিযান সেখানকার জনজীবনকে নরকে পরিণত করেছে। ইসরায়েলের এই সীমা লঙ্ঘনকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো রীতিমতো গর্জে উঠেছে। গাজায় ইসরায়েল বাহিনীর সঙ্গে বুক চিতিয়ে লড়াই করেছে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা, আর তাদের ও নিরীহ গাজাবাসীর পক্ষে সমর্থন যুগে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দখলদার ইসরায়েল বাহিনীর গণহত্যার প্রতিবাদে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে তারা, যার ফলে ইসরায়েলি দখলদাররা মাটির নিচের বাংকারে লুকাতে বাধ্য হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইয়েমেন থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে
হুথি বিদ্রোহীরা মিসাইলের বন্যা বইয়ে দিচ্ছে। ইসরায়েলি হামলায় হুথির প্রধানমন্ত্রী আহমেদ গালিব নাসের আল রাওয়াহি সহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে তারা। সোমবারও লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলের ট্যাঙ্কারে মিসাইল হামলা চালিয়েছে হুথি। এর মধ্যেই হুথিরা আবারও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা বার্তা দিয়েছে যে ইসরায়েলের জন্য আসল চমক এখনো বাকি রয়েছে। আনসারুল্লাহর রাজনৈতিক বোর্ডের সদস্য ধাইফাল্লাহ আল শামি বলেছেন, আমাদের কাছে এমন এক চমক রয়েছে যা বন্ধু কিংবা শত্রু কেউই কল্পনা করেনি। আমাদের সামরিক ভান্ডারে এত পরিমাণে অস্ত্র রয়েছে যে সবাই চমকে যাবে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে সবচেয়ে বেশি বেকায়দায় ফেলেছে হুথি। গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে তারা লোহিত সাগরের ইসরায়েলি জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। তাদের হামলায় ইসরায়েল সংশ্লিষ্ট কয়েকটি জাহাজ লোহিত সাগরের অতল জলেও তলিয়ে গেছে। এমনকি তাদের ভয়াবহ এই হামলার ভয়ে ইসরায়েল থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এতে করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইলাদ বন্দর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হুথিদের প্রধান উদ্দেশ্য এসবের মাধ্যমে ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়া। গোষ্ঠীটির রাজনৈতিক বোর্ডের সদস্য আল শামি জোর দিয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ চালানোর জন্য আমাদের কাছে যদি আরো রসদ থাকতো তাহলে আমরা সমুদ্র পার হয়ে ফিলিস্তিন পৌঁছে হলেও তাদের পাশে দাঁড়াতাম। এরদোয়ান জোলানির ইসরায়েলের সাথে গোপন আতাত, মুখে বড় কথা বলে তলে তলে বন্ধুত্ব। ইসরায়েলের আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের আনাগোনা ক্রমশই বাড়ছে। গত জুলাই ও আগস্ট মাসে ইসরায়েলি সেনারা অন্তত 6 বার বড় ধরনের হামলা চালিয়েছে। ড্রোন এবং বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ, সামরিক ঘাঁটি এবং অস্ত্রাগারগুলো ক্ষতবিক্ষত হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, সিরিয়ার বর্তমান প্রভাবশালী নেতা আবু মোহাম্মদ আল জুলানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কেন এই আগ্রাসনের বিরুদ্ধে কোনো জোরালো প্রতিবাদ করছে না? বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় প্রভাবশালী মুখ হয়ে ওঠেন আল জুলানি। একসময় একটি সন্ত্রাসী সংগঠনের নেতা হিসেবে পরিচিত হলেও এখন তিনি দেশ চালাচ্ছেন। কিন্তু ইসরায়েলি আগ্রাসনের মুখে তার নীরবতা বিশেষভাবে চোখে পড়ছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর থেকে ইসরায়েল সিরিয়ায় প্রায় 400টিরও বেশি হামলা চালিয়েছে, যার মধ্যে প্রায় 400টি স্থল অভিযানও রয়েছে। সর্বশেষ গত 27 আগস্ট দামেস্কের দক্ষিণে আল কিসওয়া এলাকার সাবেক বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ভয়াবহ হামলা হলেও জুলানি সরকার প্রকাশ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বরং খবর এসেছে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তার দলের সঙ্গে ইসরায়েলি প্রতিনিধিদের গোপন বৈঠক হয়েছে। সেখানে ইসরায়েলি হামলা নিয়ে কোনো কড়া আপত্তি জানানো হয়নি। অন্যদিকে তুরস্কের অবস্থানও প্রশ্নবিদ্ধ। গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে এরদোয়ান সরকার সংসদে দাঁড়িয়ে গণহত্যা বলে তীব্র সমালোচনা করলেও সিরিয়ার মাটিতে ইসরায়েলি আক্রমণ প্রসঙ্গে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নরম সুরের বিবৃতিই দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক মূলত একটি কূটনৈতিক কৌশল নিয়ে ব্যস্ত। একদিকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান দেখিয়ে জনপ্রিয়তা অর্জন, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি না ভাঙা। কারণ মার্কিন মধ্যস্থতায় তুরস্কও চাইছে ইসরায়েলি হুমকি নিয়ন্ত্রণে রাখতে। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার সেনা ও নিরাপত্তা কাঠামো এখন ভেঙে পড়েছে। আসাদের পতনের পর দেশ পুনর্গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সীমিত সামরিক শক্তি দিয়ে ইসরায়েলের মোকাবেলা করা সম্ভব নয়। অন্যদিকে নতুন সেনা ও গোয়েন্দা ব্যবস্থার বড় অংশ এখন তুর্কি উপদেষ্টাদের হাতে। ফলে রাজনৈতিক সদিচ্ছার অভাবই জুলানির চুপ করে থাকার আসল কারণ। সব মিলিয়ে তুরস্ক এবং জুলানি দুজনেই ইসরায়েলি হামলার মুখে কঠোর অবস্থান নিচ্ছেন না। একদিকে প্রকাশ্যে কিছু সমালোচনা, অন্যদিকে আড়ালে নীরব সমঝোতা। আর সেই সুযোগে সিরিয়ার আকাশে প্রতিদিনই ভেসে উঠছে ইসরায়েলি ড্রোন, আর আকাশ কাঁপছে যুদ্ধ বিমানের শব্দে। ভেনেজুয়েলা থেকে মাদক বহনকারী সন্দেহভাজন একটি নৌকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন 11 জন। এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বোমা হামলার একটি ফুটেজ শেয়ার করে লিখেছেন, এই হামলায় 11 জন সন্ত্রাসী নিহত হয়েছে, তবে কোনো মার্কিন বাহিনী সদস্যদের ক্ষতি হয়নি। তিনি আরো লেখেন, সাবধান, যারা যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা ভাবছেন, এই পোস্টটি তাদের জন্য একটি হুঁশিয়ারি। তার দাবি, নিহতরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়ার এর সদস্য। এছাড়াও এদিন বিকেলে ওভাল অফিসে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে হঠাৎ করেই ট্রাম্প এই হামলার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, হামলার সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে ট্রাম্পের উত্তেজনা বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে, কেননা ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই আন্তর্জাতিক গ্যাং কার্যকলাপের জন্য মাদুরোকে অভিযুক্ত করছেন। প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হামলাটি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ঘটেছে, তবে সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র বর্তমানে ক্যারিবিয়ান অঞ্চলে 7টি যুদ্ধ জাহাজ ও একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন মোতায়েন করেছে, যাতে রয়েছে 4500-রও বেশি মার্কিন সেনা। ইরানের সীমান্ত রক্ষীরা গত জুনের 12 দিনের যুদ্ধে আজারবাইজান হয়ে ইরানে প্রবেশ করা ইসরায়েলি ড্রোন শনাক্ত করেছে বলে দাবি করেছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। ইরানের সংবাদ সংস্থা ISNA কে দেওয়া সাক্ষাৎকারে আজিজি জানান, এ বিষয়ে তেহরান সরকার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে যোগাযোগ করেছে। আলিয়েভ প্রমাণ দেখতে চাইলেও আজিজের দাবি, প্রমাণ দিই বা না দিই, এই ঘটনা অস্বীকার করার উপায় নেই। গত জুনের সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে তেহরানও ইসরায়েলি শহর ও কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। টানা 12 দিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ইরানের IRGC উত্তর পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশে 8 জনকে গ্রেপ্তার করার কথা জানায়। গ্রেপ্তাররা মোসাদের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কেন সেনাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েল? বেইজিং এ শক্তি প্রদর্শন, একসঙ্গে দেখলেন শি জিনপিং, পুতিন, কিম। আন্ডার ওয়াটার ড্রোন থেকে লেজার অস্ত্র, পারমাণবিক মিসাইল, অপ্রতিরোধ্য চীনের ভয়ঙ্কর অস্ত্রের প্রদর্শনী। হুথির ভান্ডারে এমন অস্ত্র যা আগে দেখেনি কেউ, ইসরায়েলের জন্য আসল চমক এখনো বাকি। এরদোয়ান, জোলানির ইসরায়েলের সাথে গোপন আতাত, মুখে বড় কথা বলে তলে তলে বন্ধুত্ব। উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার নৌযানে হামলা চালালো যুক্তরাষ্ট্র, নিহত 11। বিশ্বাসঘাতক আজারবাইজান হয়ে ইরানে ড্রোন হামলা করে ইসরায়েল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।